তাদেরকেও ধন্যবাদ। আর আপনারা যারা আসছেন আমাদের কথা শোনার জন্য, তাদেরকেও ধন্যবাদ। আমি এভাবে ফর্মালি বলতে অভ্যস্ত না, জীবনে কোনোদিন বলিনি, প্রথম বলতেছি। আর আমি ব্যক্তিগতভাবে ইমোশনাল মানুষ, খুব অনেকে কাতর হয়ে পড়ি। আবার অনেক সময় অনেক বড় বড় বিপদেও আমি কাতর হই না, এরকম অভিজ্ঞতা আমার আছে। যাই হোক, তো আমি বলতে হয় মহিন ভাই আমার জন্য অনেক কষ্ট করছে। আমি কোথায় একটা নিভৃত জায়গায় ছিলাম, আমাকে এইভাবে যেভাবে উনি উপস্থাপন করছে, সেই কৃতজ্ঞতার বসে আমি এখানে আসছি এবং এই জায়গায় দাঁড়াইছি। নাহলে আমার কোনোভাবে কেউ দাঁড় করাতে পারেনি। অনেক সুযোগ আসছে, আমি দাঁড়াইনি। মহিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে যেয়ে আমি দাঁড়াইছি। তবে আমি একটা কথা আপনাকে বলবো, এটা আমার নিজের উপলব্ধি। এই আসরে যারা আমার সঙ্গী, যাদের নিয়ে এই বইটা হয়েছে, এখানে একটা মেসেজ মনে হয় ভুল যাচ্ছে, আমার এরকম মনে হচ্ছে। হ্যাঁ, সেটা কি যে আমরা আলোকিত মানুষ না, আমরা কোনো এমন কিছু না যেটা শূন্য থেকে তৈরি হয়েছে, এরকম একটা ধারণা কিন্তু আসতেছে সম্ভব, আমার যদি ভুল না। আমরা ওই সমাজেরই মানুষ। আমাদের পার্থক্যটা আপনাদের সঙ্গে এইরকম, যেটা আপনারাই বলতেছেন যে আমরা আপনাদের থেকে আলাদা, আসলে আমরা আলাদা না। এই সমাজের একটা বিচ্যুত বলতে পারে না, একটা বিচ্যুত, তারই একটা প্রকাশ, যেটা মহিন ভাই ধরে ফেলাইছে ক্যামেরায় বা লেখায়। এখন আগামীতে সমাজ যখন বিকাশ হবে, আরও বিকাশ হবে, হ্যাঁ, তো এরকম বিচ্যুতি সমাজে যেন না থাকে। আপনারা যারা সমাজে বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে কাজ করেন, আপনার ছেলেটা, আপনার ছোটো ভাইটা, আপনার আত্মীয় ছেলেটা, আপনার পাড়ার ছেলেটা যাতে এরকম বিচ্যুতি না ঘটে এবং হারায় না যায়। আমরাও হারাই দিছিলাম, হয়তো কোনো একটা দুর্ঘটনার ক্রমে আমরা হয়তো পড়তে শিখেছি বা এই করতেছি। হ্যাঁ, তো এটি যাতে আগামীতে না হয়, এটার জন্য রেশিওটা কমে আসে, সেই দিকে আপনাদের খেয়াল রাখা, এটাই হচ্ছে আমার মনে হয় মহিন ভাইয়ের এই বইয়ের মেসেজ আসলে। হ্যাঁ, আমরা মহান কিছু না, যেভাবে হাজির করা হয়েছে আমার একটু লজ্জাও লাগতেছে। এবং আমি উনি টেলিফোনে আমার কথোপকথনটা উনি রেকর্ড করছেন। প্রথম দিন উনি আমাকে বলেন যে আপনাকে এটা লেখরূপে দেবো, ফলে আমি সেইভাবে বলিও নি, একটু সাবধানতা অবলম্বন করতাম। তো উনি পরের দিন আমার বলছে যে আমি কিন্তু এটা লিখবো ভাই। তো কোনো এক দুর্বল বলতে আমিও হ্যাঁ বলে দিছি, সেটাই লেখা আছে। কিন্তু পরে বইটা ছাপা হওয়ার পরে আমি যখন পড়ছি, এটা আমার কাছে মনে হয়েছে যে আমি একটা মহাপণ্ডিত, এবং আমার নিজের কাছে লজ্জা লাগতেছে যে আমি এত বড় বড় কথা বলার কে, আমার কি রাইট আছে, আমি এই সমাজে কী ধরনের অবদান রাখছি। তো আমি বড় বড় কথা বলতেছি, আমি মার্কস নিয়ে কথা বলতেছি, আমি সৈয়দ আলিউল্লাহরে নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, আমি আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গণযোগাযোগের, আর আমি ওনার লেখা খুব ভক্তির সঙ্গে পড়ি, যদিও হয়তো উনি আমার চেয়ে ভক্তি ছোট হবে, কিন্তু আমি ওনার কাছে অনেক শিখছি। তো এদের নিয়ে আমি করতে পারি, কিন্তু আমি এখন বলে আমার একটু লজ্জাও লাগছে। কিন্তু আমার অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে পার্সোনালি, যে আমাদের ওইভাবে নিয়েন না। এইরকম আমাদের দশা যেন আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার অ্যারেনার ভিতরে, আপনার পাড়ায় যাতে না হয়। ছেলেটা যেভাবে শিখতে চায় সেইভাবে শেখার পরিবেশ বানায় দেওয়া, এইটা আপনাদের সবার দায়িত্ব, আমারও দায়িত্ব। এইটা আর কি কথা। আর যদি আপনাদের কোনো কৌতূহল থাকে, প্রশ্ন থাকে, হ্যাঁ, আমার কাছে যারা বই পড়ছেন তাদের হয়তো আরও থাকতে পারে, প্রশ্ন করলে হয়তো আমি একটু চেষ্টা করবো যে আপনাদের কৌতূহল নিবৃত্ত করা যায়। কবিতা সম্পর্কে আমি ওই বইটাই বলছি। আমি বেসিক্যালি কবিতার পাঠক না ওই অর্থে। তার মানে আমি যে কবিতা পাঠ করি না তা না, খুব ঘোরতর যখন বিপদে পড়ি, অন্য কিছু ভালো লাগে না, তখন আমি কবিতা পাঠ করি। আমি এক ধরনের বুঝ নিই, ঠিক আছে, সেই বুঝটা আমার কাছেই আছে। তো আমি আপনাকে ল্যাঙ্গুয়েজে বলতে পারবো না, ওই ধরনের ভাষা আমার নাই। তবে কবিতা একটা খুব শক্তিশালী মাধ্যম সাহিত্যে, এটা আমি বুঝি। আপনাকে স্মরণীয় ঘটনা বলেন, আপনাকে স্মরণীয় ঘটনা বলেন।
আজকে এটি স্মরণীয় ঘটনা, আপনাদের সামনে সাহস করে দাঁড়াতে পারছি। লেখালেখি করতে যে আমি লিখিনি কোনোদিন, আমি লিখতে পারি না। এইভাবে চলতে যে আপনার জীবনে কোনো হুমকি বা বিপদ না, অসংখ্যবার বিপদে পড়ছি। সেই ধরনের একটা ঘটনা মনে করতে তো সময় পারে। এটা মুশকিল হবে আমার এবং একটু আনহেলদি হবে, মানে আচ্ছা ভাই, অস্বাস্থ্যকর হতে পারে। আমি একটা কথা জিজ্ঞেস করি। জি, জি। আপনি একজন মানে আপনি যদি অস্বীকার করেন, আমরা যতটুকু মইনের লেখাতে পড়েছি আপনি একজন ভালো মানের পাঠক। জি, জি। কবিতা নিয়ে এই যে আমাদের টাইম ফ্রেম করে দেওয়া, যে এটা রাবীন্দ্রিক ঢং, এটা পঞ্চপাণ্ডবের ঢং, এটা উত্তরাধুনিক, এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো আপনি কবিতা পাঠ করে কি কখনো মনে হয়েছে যে এইভাবে টাইম ফ্রেম করার দরকার আছে? কখনো কি মনে হয়েছে? ঠিক আছে, বসেন, বলছি। আমার মতো করে বলবো, আমার যদি ভুল হয় ক্ষমা করে দেবেন। আমি সাধারণ মানুষ। কবিতা আসলে মানুষের বেসিক একটা চিন্তার প্রকাশের ভঙ্গি, একদম আবদা কারণ আমার ধারণা। সভ্যতা যখন ভাষা নির্মাণ করতেছে এরকম একটা সময়কালে, যেটা আমরা দেখিনি কেউই এখানে, আমরা নানানভাবে এক ধরনের পারসেপশন দিয়ে সেটাকে অনুমান করি, তারই একটা প্রকাশের একটা মাধ্যম, যেটাকে আপনি বলতে পারেন এটা দর্শনের একটা প্রাথমিক একটা প্রকাশ বা একটা পদ্ধতি, যেটা এখনও বিরাজমান। পরবর্তীকালে এটা বিকশিত হওয়ার পরে, সমাজ বিকশিত হওয়ার পরে তার চাহিদার কারণে এটা নিয়ে অনেক ফেনানো হয়েছে, অনেক এটা রাবীন্দ্রিক, ওটা অমুক তমুক, এইগুলোর কিন্তু সরি আমি যদি আমার ভাষায় একটু ত্রুটি আছে, এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কিছু স্বার্থগত কারণে আমরা এগুলো করি। এটার ভিতরে আমাদের মানব সভ্যতার জন্য ওই ধরনের কোনো মেসেজ নেই। হ্যাঁ, আছে একটা গ্রুপ অফ পাবলিকের স্বার্থ আছে, রাজনৈতিক, অর্থনৈতিক, আধিপত্যের, শক্তির, পাওয়ারের, হ্যাঁ, সেইটাকে একটা ফেনায় এক ধরনের নন্দনতাত্ত্বিক রূপ দিয়ে আমরা এটা করি। হ্যাঁ, আমার এটা পাঠক হিসাবে আমার রিলেট করতে কোনো সমস্যা হয় না, যে কোনো কবিতা। হ্যাঁ, আমি কবিতা যেভাবে পড়ি, আমি বললাম একটু আগে, হ্যাঁ আমি ওইভাবেই পড়ছি। আমি জীবনানন্দ দাশের আমি দুটো ভলিউম আমাদের আব্দুল মোহাম্মদ সৈয়দ করছিলেন সম্পর্কটা, আমি পড়ছিলাম। তো আমি একটা মামলায় পড়ছিলাম, মার্ডার কেসের মামলা। তো মানে মামলা হয়েছিল না, কিন্তু সম্ভাব্য আসামি আমি, তো পালানোরও কোনো সুযোগ নাই, পালালে আরও বেশি আসামি হওয়া সম্ভব। তা পুলিশের অপেক্ষা করতাম বাড়ির ভিতরে বসে, যে পুলিশ আসবে আমাকে ধরে নিয়ে যাবে। আমি জানি যে আমি খুবই না, কিন্তু প্রাথমিক যে অত্যাচারটা, যে নির্যাতনটা আমার উপর হবে, আমার অন্যান্য বন্ধুদের হয়েছে, আমি ওটার জন্য অপেক্ষা করতে বাধ্য ছিলাম। তখন আমার কিচ্ছু ভালো লাগতো না, আমি উপন্যাসও পড়তে পারতাম না, কোনো কিছু না। ওই বইটা নিয়ে আমি জীবনানন্দের জোরে জোরে চিল্লায় চিল্লায় পড়তাম। আমার বাড়ির অন্যান্য পরিবার, অন্যান্য সদস্যরা বিরক্ত হতো, তো আমি তো একটা টেনশানে রয়েছে, একটা চাপে রয়েছে, আমি ওর থেকে এসকেপ করতে চাচ্ছি, মানে পালাতে চাচ্ছি, ওখানে জায়গায় বসে থেকেই পালাতে চাচ্ছি, নিজের কাছ থেকে নিজে। ওই সময় কবিতাকে আমি ইউজ করছি আমার বাস্তব প্রয়োজন। আমি এইভাবে কবিতাকে বুঝি। আরও এইটাই একমাত্র বোঝার মাধ্যম, আমি তা বলছি না, আরও থাকতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা এরকম আর কি। ঠিক আছে। আচ্ছা, আপনি ওই আবুল মনসুর আহমেদের সম্পর্কে বলতে গিয়ে তার একটি বই সম্পর্কে খুব গুরুত্ব দিয়ে বলেছিলেন যে আমাদের কালচার, আমাদের ভাষা, আমাদের এই জন্য জানলে এই বইটা এটা অলরেডি এখন খুবই চাহু রয়েছে। যে ধরেন আমাদের একটা বিখ্যাত দৈনিক আছে বাংলায়, এই ইংরেজি, হ্যাঁ, এই প্রথম আলো গ্রুপেরই টেলিস্টা, ওনার সম্পাদক আছে, খুব নাম করা মাহফুজানা, ওনার ফাদার হচ্ছে আবুল মনসুর। আমি বলবো উনি একটা মানে অযোগ্য সন্তান মাহফুজানা। তো উনি পরবর্তীকালে বলছেন, একটা লং পিরিয়ড যাওয়ার পরে, আমার সঙ্গে দ্বিমত থাকলে আমার কোনো আপত্তি নেই, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মত। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আমার ক্ষমা করে। আমি বাংলাদেশ সংস্কৃতির যে বইটা সেটা আমি ওইটাই যাচ্ছি, ওটা বোঝার জন্যই বলতেছি, এমনি এমনি বলছি না। আমার মাহফুজা নামের প্রতি কোনো ব্যক্তিগত বিরাগ নেই। তো উনি এখন মাহফুজার আবুল মনসুর আমাকে প্রডিউস করতেছেন অ্যাজ এ ফাদার হিসেবে, ওনার একটা রাইট আছে, এইটা সমাজকে জানান দিচ্ছে। কিন্তু গত 30 বছর 35 বছর ধরে এটা ওনার মনে পড়ে,
আজকে উনি যখন সংকটে আছেন তখন উনি বাপের ওই সূত্র ধরে ওনার বইগুলো প্রকাশ করতেছেন প্রথমার থেকে, এবং আমাদের জানান দিচ্ছেন যে উনিও ইসলামকে পছন্দ করেন, ইসলাম বিরোধী না, উনি ভারতপন্থী না, ঠিক আছে? এরকম একটা ভাবমূর্তি ওনার এখন খুব প্রয়োজন, এইরকম একটা জায়গা থেকে এটা করতেছে। আচ্ছা, আবুল মনসুর আহমদ এই জন্যই জরুরি, হিন্দু মুসলমানের প্রশ্ন না, জাত বিচারের প্রশ্ন। আমরা যে ঐতিহাসিকভাবে ভৌগোলিকভাবে এই ভূখণ্ডে আমরা যেভাবে বেড়ে উঠছি, আমাদের 14 পুরুষ বলেন বা শত শত হাজার হাজার বছরের যে ইতিহাস, সেই ইতিহাসকে একটা ছোট্ট জায়গার ভিতরে যতটুকু আনা সম্ভব, সেটা সম্ভবত পূর্ব বাংলার জন্য আবুল মনসুর আহমদ। আমার বাংলাদেশের কালচার বলে একটা বই আছে, এই বইটা বেরোয়ছিল 1966 সালে, যখন পাকিস্তান আমল, তখন এই বইটার নাম ছিল পাক বাংলার কালচার। কিন্তু দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে 71-এ আমাদের মহান স্বাধীনতার পরে উনি এই বইটার নামটা শুধু পরিবর্তন করছেন, আর দুটো প্রবন্ধ আমার যদি ভুল না হয় ওর সঙ্গে যুক্ত করছে। আর যে বাকি বইটা একটা কমা একটা দাড়ি উনি চেঞ্জ করে, তারপরেও ওনার নামে দুর্নাম আছে পলিটিক্যাল জায়গা থেকে যে উনি পাকিস্তানপন্থী, উনি মুসলমান, ইসলামপন্থী, আর ইসলামপন্থী মানেই হচ্ছে মৌলবাদী। এই ধরনের ছড়াই ঘটনাগুলো আমাদের জানান দেওয়া হয়েছে, এবং এই কাজে ওনার ছেলেই অনেকটা দায়ী। তিনি ইনিশিয়েটিভ নিয়ে এই ধরনের কাজ করেছেন, আমার কাছে সেই ধরনের ডকুমেন্টও আছে। এখন উনি আবার তার বইগুলো পুনর্প্রকাশ করতেছেন, হ্যাঁ। এবং এই যে বইটার কথা আমি বললাম, এই বইটা সর্বশেষ উনি প্রকাশ করেছেন এই 5 তারিখে। যে পরিবর্তনটা হয়েছে আমাদের বাংলাদেশে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই গণ অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক সিচুয়েশন পরিবর্তন হয়েছে, এবং ডেইলি স্টার, প্রথম আলোর উপরে এক ধরনের প্রেশার আছে, পলিটিক্যাল প্রেশার, সামাজিক প্রেশার, ওনাদের অতীত কর্মকাণ্ডকে এইটিকে এক ধরনের ঢাল হিসেবে ব্যবহার করতেছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। ফলে আবারও প্রথম আলো প্রকাশনের থেকে বাংলাদেশের কালচার খুব সুন্দরভাবে, খুবই একটা কি দৃষ্টিনন্দনভাবে প্রকাশ করেছে। এই কিছুদিন আগে দেখবেন প্রথম আলোতে প্রায় বিজ্ঞাপন আছে, এই আর কি। তো এই বইটা আমাদের সবার পড়া জরুরি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো ব্যাপার নেই, যে কেউ এই মাটির মানুষগুলোর মূল ব্যাপারটা বোঝার জন্য এই বইটা খুবই জরুরি। এটা আর কিছু বলার আছে এই বই সম্পর্কে? বিশ্ব সাহিত্য সম্পর্কে যে আপনি আমেরিকা বা ওইগুলোর বলার এখানে শোনার মানুষের ধৈর্যও নেই, আর অনেকক্ষণ বলা, আমি মেলাক্ষণ বলতে পারবো হয়তো, কিন্তু এটা বলা ডায়াস না যে আমি কী ধারণা, আমি ওরকম কোনো মহান মানুষ না যে আমি বিশ্ব সাহিত্য সম্পর্কে কী বুঝি আপনাদের বল। আমার প্রশ্ন ছিল, যদি সুযোগ দেন, ওই আমাদের সঞ্চালক মহোদয়ের সূত্র ধরে বলি যে হাসান আজিজুল হক স্যার তিনি দিলেন যে বাংলায় আসলে ভাবচর্চা, বাংলা ভাষায় ভাবচর্চা বা দর্শন চর্চা আদতে সম্ভব কিনা। হ্যাঁ, আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে ভাবচর্চা হয়েছে। আমার ধারণা আমি যতটুকু পড়াশোনা করছি বা আগ্রহ নিয়ে পড়ছি, এটা তো আমি তো জীবনে কোনো কাজে লাগাবার জন্য বা বৈষয়িক কাজের জন্য এটা ব্যবহার করি না। আমি নিজে এনজয় করার জন্য এবং সংসারের দায়িত্ব থেকে পালায় থাকার জন্য, এক ধরনের স্কেপ করার জন্য আমি পাঠ করেছি। পাঠ করতে যাই আমি ফেসে গেছি আর কি, আমার আজকে এখানে ডায়াসের সামনে দাঁড়াতে হয়েছে। যাই হোক, তো দর্শনটাকে আমাদের এখানে একটা সাবজেক্ট হিসেবে, দর্শন কোনো সাবজেক্ট না আমি মনে করি। প্রত্যেক সাবজেক্টকে বোঝার জন্য দর্শনকে একটা থট প্রসেস, তাকে পর্যালোচনা করা, এটাই দর্শন, ক্রিটিক করা। ধরেন কান্ট, তারপরে হেগেল, তার আগে ফিটসে, আমি নামগুলো ওইভাবে আর মনেও নাই, অনেকদিন আগে পড়ছি। তো এই দর্শনের একটা হিউজ বিকাশ হয়েছে জার্মানিতে, ইউরোপে। হেগেলের পরে মার্কসের থেকে আমি বলতেছি আর কি, সরাসরি কোট করছি না, মানে আমি যেটা উপলব্ধি করছি না সেটা বলে, যে দর্শন আসলে প্রত্যেকটা বিষয়কে বিচার করার একটা পদ্ধতি। দর্শনকে ওইভাবেই ইউজ করা হবে, কিন্তু আমাদের একাডেমি বা অন্যান্য কারণে, হ্যাঁ, এটাকে একটা পৌরবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, এরকম একটা সাবজেক্ট বানাচ্ছে। দর্শন একটা সাবজেক্ট, দর্শন ওইরকম কোনো সাবজেক্ট না আমি মনে করি। আমি মার্কসের সঙ্গে এখানে খুবই একমত। ফলে এইবার আমরা ভাবের আসি,
ভাবটা হচ্ছে আমাদের বাংলার একদম খুবই নিজস্ব একটা সম্পদ। এই যে সম্পদ, এটা চিন্তা এবং যাপনের সঙ্গে সম্পর্কিত, এবং এটা তার যে আধ্যাত্মিক যে স্পিরিচুয়াল যে চিন্তা, যেটা হচ্ছে ভিজুয়াল না, ইন্দ্রিয়গ্রাহ্য না, সেই জিনিসটা এবং তার শরীর যেটা বস্তুগত, এটার থেকে বিচ্ছিন্ন করে দেখে না। এই যে না দেখার যে ব্যাপারটা, এইটাই ভাব আন্দোলন যেটাকে বলি আমরা, যেটা চৈতন্য অনেকটা এটাকে একটা দানা বাঁধাইছিলেন আমাদের এখানে। পরবর্তীকালে তার ধরে লালন এইভাবে চলে আসছে। এখানে ওইভাবে অতটা বিস্তারিত বলার সুযোগ নাই। তো ওইটা হচ্ছে ভাব। তাই ভাবলে আমরা মার্ক্সীয় ভাষায়, যেটা মার্ক্স যে বস্তুগত দর্শনের কথা বলে, বস্তু মানে এই ধরনের কোনো বস্তু না, ম্যাটার না, বস্তু মানে বাস্তব অর্থে বলে। তো মার্ক্স না বলেই আমার এই বাংলার মানুষরা, এই ভূখণ্ডের এবং এই বদ্বীপের মানুষরা তখনকার, তারা এই ভাব আন্দোলনটাকে ওইভাবেই দর্শন আকার হয়েছে। আমরা যদি ভাব আন্দোলনকে ব্যাখ্যা করি, তো মার্ক্সের থেকে খুব একটা আলাদা, খালি ভাষা এবং প্রেক্ষিতটা আলাদা, ভূখণ্ডটা আলাদা। এই ফলে ভাব আন্দোলনটা খুবই জরুরি জিনিস, কিন্তু এত সহজে জানা যাবে না, কেন এটা নিয়ে আমাদের চর্চার যে ধারাবাহিকতা থাকা উচিত ছিল সেটা আমাদের নাই। এখন কিছুটা হচ্ছে, কেউ কেউ করতেছেন, বাংলাদেশে করার নজর করেন কিছুটা। আমাদের আর মামুনও এইসবে আমি যতটুকু বুঝি, আবার নিউটন সাহেব আছেন এরকম আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওরা ওই বিষয়গুলোকে এক ধরনের ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং বেশ শক্তিশালী, আমার কাছে বেশ পাওয়ারফুল মনে হয়েছে। ওখান থেকে আমরা শিখতে পারি। ওকে, ঠিক আছে। সমস্ত থেকে আমার যদি ভুল হয়